মাসান ঠাকুর, যিনি উত্তরবঙ্গ তথা কোচবিহারের অন্যতম লৌকিক দেবতা, যাকে প্রেত দেবতা বা অপদেবতা জ্ঞানেও পুজো করা হয়। কোচবিহারে রাজবংশী জনগোষ্ঠীর একাংশ বিশ্বাস করেন যে ইনি মা কালীর 18 সন্তানের মধ্যে জ্যেষ্ঠ সন্তান। মূলত ভাদ্র মাসে তার পুজো হয়। এছাড়াও সারা বছর মঙ্গল, শনিবার অথবা অমাবস্যায়ও তিনি পুজো পান। মাসান দেবতা সর্বক্ষেত্রেই বিকট দর্শন, তবে এক এক জায়গায় এক এক রূপে তিনি পুজো পান। তার কোপে পড়লে ভয়ঙ্কর পরিস্থিতি ঘটে, যা শুনলেই শিহরণ জাগে। কলেজে গ্রীষ্মের ছুটি পড়েছে। অনেক মাস পর বাড়ি ফিরছি। কি যে আনন্দ হচ্ছে বলে বোঝানো মুশকিল। তার ওপর এবার উপরি পাওনা আমার বন্ধু প্রীতমও যাচ্ছে এবার আমার সাথে। উত্তরবঙ্গে ও এর আগে কখনো আসেনি। আমার বাড়ি কোচবিহারে। কলকাতায় ইঞ্জিনিয়ারিং পড়ার সুবাদেই থাকা, আর সেখানেই আলাপ ও ঘনিষ্ঠ বন্ধুত্ব হওয়া প্রীতমের সাথে। প্রীতম কলকাতারই ছেলে। এই প্রীতম, ওঠ 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 ভাই, নিউ কোচবিহার স্টেশন এসে গেছে, আমাদের নামতে হবে। ওঠ ভাই, ওঠ, শিগগির ওঠ। হ্যাঁ, এসে গেছে? ওরে বাবা, চ চ, কি যে ভাল লাগছে ভাই। উফ, নর্থ বেঙ্গল ঘুরবো, টুয়ার্স, জঙ্গল, পাহাড়, উফ, ফাটাফাটি ব্যাপার। সেই জায়গায় থাকিস ভাই তোরা। আচ্ছা আচ্ছা, চল এখন নামতে হবে। এখনই এত এক্সাইটমেন্ট না দেখালেও চলবে। ব্যাগগুলোকে নামা শিগগির। উফ, কলকাতার গরমে পুরো হাঁপিয়ে উঠেছিলাম। আর এখানে দেখতো কি সুন্দর হালকা হাওয়া। হ্যাঁ, এবার আমাদের গ্রামের পথে পা বাড়াতে হবে বন্ধু। দাঁড়া, একটা গাড়ি দেখি। কোচবিহারের বানেশ্বর সংলগ্ন কালজানি নদীর তীরে আমার বাড়ি। বাড়ির খুব কাছেই নদীর পার বাঁধানো ঘাট। চারিদিকে সবুজে ঘেরা মনোরম পরিবেশ। প্রীতমের এসব পল্লী প্রকৃতি দেখতে দেখতে যেতে ভালোই লাগছে মনে হয়। ওর মুখ দেখে তো তাই মনে হচ্ছে আমার। বাড়ির কাছে আসতেই দেখি মা আর ঠাকুমা বাড়ির গেটের সামনে আমাদের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। পড়াশোনার সূত্রে বাড়ির বাইরে থাকার এটাই মজা। বাড়ি ফিরলে জামাই আদর জোটেছে। গাড়ি থেকে নেমে প্রীতমের সাথে মা আর ঠাকুমার পরিচয় করিয়ে দিলাম। তখনই মায়ের মুখ থেকে শুনলাম বাবা হাটে গেছে বাজার করতে। আসো বাবা, ভেতরে আসো। বিভাস, তোমার ঘরে তোমার বন্ধুরে নিয়ে যাও। তোমরা স্নান করে নিয়ে একবারে খাইতে আসো। হ্যাঁ, এই বলে মা রান্নাঘরে চলে যেতেই আমি প্রীতমকে আমার ঘরে নিয়ে এলাম। যা ভাই, তুই আগে স্নানটা সেরে নে। কি দারুণ জায়গা ভাই তোর বাড়ির আশেপাশটা। আচ্ছা, ওই সামনের নদীটার নামে কি কালজানি নদী? চল না, চল না, ওখানে স্নানটা করে আসি। না না, এখন নদীতে স্নান করতে গিয়ে কাজ নেই। পরে বিকেলে নিয়ে যাব তোকে। বড্ড ক্লান্ত এখন। যা, তাড়াতাড়ি স্নান সেরে নিয়ে খেয়ে নিয়ে এখন চল। এই বলে প্রীতমকে তখনকার মতো নদীর পাড়ে যেতে নিরস্ত করা গেল। এরপর আমরা স্নান সেরে খেয়ে দিয়ে ঘুম দিলাম। ঠিক বিকাল তখন গড়িয়ে সন্ধে হব হব করছে, তখন ঘুম থেকে উঠে প্রীতম বলে উঠল, ভাই চ, বেরিয়ে আসি। নদীর পাড়টায় খুব সুন্দর হাওয়া দিচ্ছে মনে হচ্ছে। আর কি, ওর কথা রাখতে বেরিয়ে পড়লাম দুই বন্ধু মিলে নদীর পাড়ে হাওয়া খেতে। নদীর ঘাটটা দেখলাম আগের মতোই রয়েছে। পলেস্তরা খসা, শ্যাওলা ধরা সিমেন্টের 3 ধাপ সিঁড়ি। ব্যাস, ঘাট বলতে এইটুকুই। নদীর পাড় দিয়ে হেঁটে ঘাটের কাছে এগোচ্ছি। হঠাৎ প্রীতমের নজরে এলো ঘাটের কিছু দূরে থাকা লাল কাপড়ে ঢাকা একটা জায়গা। সে জিজ্ঞেস করে, এই বিভাস, বট গাছের তলাটায় লাল কাপড়ে ঘোরা জায়গাটা কিরে? আবার দেখছি বড় একটা পাথরে সিঁদুর মাখামাখি। কিরে ওটা? প্রীতমের চোখ মুখে জায়গাটা দেখে এক কৌতূহল লক্ষ্য করলাম। এই জায়গার জন্যই এখানে মানুষজনের আনাগোনা কম। ওকে বললাম, ওটা তো
মাসান ঠাকুরের থান। ততক্ষণে হাঁটতে হাঁটতে জায়গাটার কাছে এগিয়ে গেছি আমরা। প্রীতম সবিস্ময়ে বলল, কার থান? মাসান ঠাকুর রে। আরও স্পেসিফিকভাবে বলতে গেলে বলতে হয় জলুয়া মাসান। মাসান ঠাকুর? ইনি আবার কে? প্রীতম আগাগোড়া নাস্তিক একটা মানুষ। দেবদেবী প্রসঙ্গে ওর এত আগ্রহ দেখে আমি একটু অবাকই হলাম। যাই হোক, ভাবলাম নতুন শুনছে তাই বোধ হয়। আমি বললাম, আরে ইনি আমাদের উত্তরবঙ্গের, বিশেষত কোচবিহার জলপাইগুড়ি এলাকার একজন লোকদেবতা। অবশ্য এনাকে দেবতা না বলে অপদেবতাও বলা যেতে পারে। অনেক রকমের মাসান ঠাকুর আছে, পিছলা মাসান, পোড়া মাসান, তারপর ভেড়া মাসান, এরকম অনেক রকম মাসান ঠাকুর আছে। হ্যাঁ, আর ইনি হচ্ছেন জলুয়া মাসান। ওই জলের মধ্যে আছেন তো, তাই এরকম নাম। ইন্টারেস্টিং, আগে কখনো শুনিনি তো এই ঠাকুরের নাম। না, না জানাটা অস্বাভাবিক নয়, কারণ দক্ষিণবঙ্গের অনেক মানুষই জানেন না এই ঠাকুরের নাম। কারণ এই অঞ্চল ছাড়া মাসান ঠাকুরের পুজো আর কোথাও হয় বলে আমার অন্তত জানা নেই। এখানের রাজবংশী পুরোহিতরাই এনার পুজো করেন। প্রতি শনি, মঙ্গলবার এবং অমাবস্যার দিনে তাকে ভোগ নিবেদন করা হয়। আর পদ্ধতিও আলাদা, গভীর রাতে হয় ভোগ নিবেদন। ওয়াও, দারুণ ব্যাপার তো। এই বলতে বলতে আমরা দুই বন্ধু বাড়ি ফিরে আসি। রাত্রে খাওয়া দাওয়া সেরে শুতে যাব এমন সময় হঠাৎ প্রীতম বলে উঠল, এই বিভাস, শুন না ভাই, মাছ ধরতে যাবি? তখন নদীর ঘাটে ওই জলের ঘোলাটে আস্তে গন্ধই বলে দিচ্ছিল এখানে হেব্বি মাছ আছে। চল না, চল না ভাই, বারান্দায় কাকুর ছিপগুলোও তো দেখলাম। চ, একটু রাত পারলে বেরিয়ে পড়ি। কতদিন ধরে মাছ ধরি না, গ্রামের বাড়িটাকে কত মাছ ধরেছি। ওর কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। হঠাৎ ওর রাতের বেলায় মাছ ধরার নেশা চাপলো কেন? দিনের বেলা থাকতে এই রাতের বেলা তোর ওখানে যাওয়ার কি হলো? এমনিতেই জায়গাটাতে দিনের বেলাতেও তেমন কেউ যায় না ভয়ে। দেখলি তো ওখানে মাসান ঠাকুরের থান। ধ্যাত, ভিতর ডিম, তুই ওকে বিশ্বাস করিস নাকি ওই জলে মাসান ঠাকুর থাকে? বোকা কোথাকার, নাটক করবি না, একটু অ্যাডভেঞ্চার করতে শেখো বৎস। এতদিন কলকাতায় থেকেও একটু সাহসী হতে পারছো না? এবার আমার আতে ঘা লাগলো। অগত্যা রাজি হতেই হলো। ঠিক আছে ঠিক আছে, বেশি বকিস না। সবাই ঘুমোলে সদর দরজা খুলে ছিপগুলো নিয়ে বেরিয়ে পড়ব। যেই বলা সেই কাজ। রাত একটু গভীর হলে আমরা দুজন বারান্দায় রাখা বাবার দুটো ছিপ ঘাড়ে করে সদর দরজা খুলে নদীর পাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। তবে একটা অস্বস্তি মনের কোণায় বারবার খোঁচা দিচ্ছিল। বাহাদুরি দেখিয়ে প্রীতমের কথায় রাজি হয়ে এসে পড়লাম ঠিকই, কিন্তু মন কেন জানি মানতে চাইছিল না এই ঘাটে বসে মাছ ধরতে। এবার একটা জায়গা দেখে নদীর পাড়ে আমরা বসে পড়লাম মাছ ধরতে। ছিপ তৈরি করে টোপ গেঁথে বড়শি ডুবিয়ে দিলাম কালো জলের গভীরে। চারিদিক অন্ধকার, আমাদের সঙ্গে আলো বলতে একটা লণ্ঠন। অনেকক্ষণ হয়ে গেল ছিপ ফেলে বসে আছি তো আছি, মাছ আর উঠছে না। প্রীতম যেন এবার বিরক্ত হয়েই বলল, কিরে, একটাও মাছ উঠছে না কেন বলতো? আরেকটু থেকে বাড়ি চলে যাবো, খিদে খিদেও পাচ্ছে। অনেক কিছু বলতে ইচ্ছে করলেও চেপে গেলাম, মাথাটা গরম হচ্ছে কেবল। এমন সময় হঠাৎ দেখি আমরা যেদিক দিয়ে এসেছি সেদিকে একটা ক্ষীণ আলো যেন আমাদের দিকেই আসছে। সর্বনাশ, আজ তো শনিবার, অমাবস্যা, মাসান ঠাকুরকে ভোগ দেওয়ার দিন। তার মানে এটা আর কেউ না, এখানকার পুরোহিত নিমাই রাজবংশী। সে তো আমাদের বাড়িও আসে। এখানে এত রাতে মাছ ধরতে এসেছি দেখলে আর রক্ষে নেই, বাড়িতে সবাইকে বলে দেবে। সর্বনাশ।
ফিসফিসিয়ে প্রীতমকে বোঝালাম, ভাই এখান থেকে এক্ষুনি উঠতে হবে, চল ওই ঝোপটার কাছে লুকোই। নিমাই কাকু এদিকেই আসছে মাসান ঠাকুরের ভোগ নিয়ে, দেখলে আর রক্ষে থাকবে না। ভাগ্যিস আমার কথাটা প্রীতম বুঝল। তাড়াতাড়ি আমরা সেখান থেকে উঠে ঝোপের আড়ালে লুকিয়ে পড়লাম। নিমাই রাজবংশী এক সরা ভোগ নিয়ে এগিয়ে গেল থানের দিকে। তারপর ভোগ রেখে ঘটি থেকে জল ছিটিয়ে মন্ত্রোচ্চারণ করতে লাগলো। তারপর সেই সরা হাতে নদীর পাড়ে একটা উঁচু পাথরে ভোগ রেখে পেছন ফিরে লণ্ঠন হাতে গটগটিয়ে এগিয়ে চলল। যে পথ দিয়ে এসেছিল সে পথেই, আর পেছন ফিরে তাকালো না। এরপর আমরা বেরিয়ে আসলাম ঝোপের আড়াল থেকে। বিভাস, কি সব খাবার দাবার রেখে গেল রে এখানে, চল না গিয়ে দেখি, এমনিতে খুব খিদে পেয়েছে। একদম না, ওইদিকে একদম যাবি না, এক্ষুনি বাড়ি চল। বাড়ি গিয়ে যা খাবার হোক খাবি, আর ওই খাবার তোর জন্য নাকি? আশ্চর্য, আরে শেষ পর্যন্ত তো ওই খাবার কুকুর বিড়ালের পেটেই যাবে। চল না ওটাকে সাবড়ে দিই, যত সব অন্ধবিশ্বাস মনে পুষে রেখেছিস। আচ্ছা তুই না খাস, আমাকে খেতে দে। কোনো মতেই আর প্রীতমকে আটকাতে পারলাম না। ও থানের কাছে চলে গেল। শেষবারের জন্য একবার পেছন থেকে ডাকলাম, এই প্রীতম, বাড়াবাড়ি করিস না। মাসান ঠাকুরকে এখানকার লোকেরা খুব মানে, ফিরে আয় বলছি, ফিরে আয়, যাস না। ধর, পাপ করলে আমি করব, তোর কি? আরে বাস, হে বিড়াল না তো, এই আজ তো একটা শোল মাছ আছে দেখছি। আমি দূর থেকে অবাক হয়ে শুধু দেখে গেলাম ওর কাণ্ড কারখানা। কিছুতেই বুঝতে পারছি না ওর বাড়াবাড়িটা। সেখানে মাটিতে বসে মাছ, খিচুড়ি, মিষ্টি, চাল ভাজা যা যা ছিল সব খেয়ে পাশে রাখা পাত্র থেকে জল খেল। সব শেষ করে আমার কাছে ফিরে এলো। একরাশ বিরক্তি নিয়ে বললাম, তোর গেলা শেষ তো, এবার দয়া করে বাড়ি চল। বাড়ি এসে ভীষণ ক্লান্ত লাগায় তাড়াতাড়ি শুয়ে পড়লাম। ভোর রাতের দিকে প্রীতমের হাতের ঠেলায় ঘুম ভেঙে গেল। বিভাস, বিভাস, ওঠ ভাই ওঠ, আর পারছি না। কি হলোটা কি আবার তোর? ভীষণ ভীষণ পেট ব্যথা করছে ভাই, আর পারছি না থাকতে। বাবা, গভীর ঘুমটা হঠাৎ ভেঙে যাওয়ায় ঘটনার গুরুত্ব বুঝতে সময় লাগলো। উঠে বসে দেখি প্রীতম পেটের ওপর থেকে জামাটা সরিয়ে নিয়েছে। হঠাৎ করে ঢাকের মতো ফুলে বড় হয়েছে পেটটা। আর একটা বিষয় দেখলাম, যেটা যে ওর পেটটা যেন স্থির নয়, তরঙ্গের মতো ওঠানামা করছে। চোখ দুটো লাল টকটকে হয়ে আসছে। এই দৃশ্য দেখে আমি আর তাড়ালাম না, সঙ্গে সঙ্গে মা বাবাকে ও ঘর থেকে ডেকে আনলাম। বাবা প্রীতম, কি হয়েছে? কি হয়েছে বাবা? কোথায় অসুবিধা হইতেছে বাবা? পেট, কাকিমা। ততক্ষণে প্রীতমের দাঁতে দাঁত লেগে গেছে। আমার কথাবার্তা শুনে ঠাকুমাও এখানে এসে হাজির হয়েছে। লক্ষণ থেকে তিনি বললেন, লক্ষণ তো সুবিধা টেকতেছে না দাদু ভাই। সত্যি কইরা কত, তোরা কই গেছিলি সন্ধ্যায়? সত্যি কইরা কবি, ওই থানের দিকা যাস নাই তো? ঠাকুমার কথা শুনে আমি সত্যিটা সবাইকে বলতে বাধ্য হই। এবং শুধু যে সন্ধে না, আমরা রাতেও ওখানে মাছ ধরার জন্য গিয়েছিলাম সেটাও জানাই। আর ওর ভোগ খাওয়ার কথাটাও সবাইকে বলে দিলাম। সব শুনে ঠাকুমা বলেন, হায় হায় হায়, সর্বনাশ হইছে দাদু ভাই। ওরে যে মাসান ঠাকুরে ভর করছে, অক্ষুনি নিমাই রাজবংশীকে খবর দিতে হবো।
একমাত্র ওই বিধান দিতে পারবে এই বিপদের। ঠাকুমা তখন বাবাকে পাঠায় নিমাই রাজবংশীকে ডেকে আনতে, কিন্তু আমার মন সায় দিচ্ছিল না। আমি প্রীতমের পাশে গিয়ে বসলাম। গায়ে হাত দিতেই আটকে উঠি। ওর গা জ্বরে পুড়ে যাচ্ছে। এ কি, ওর গা তো জ্বরে পুড়ে যাচ্ছে, এক্ষুনি ডাক্তার ডাকতে হবে। ইতিমধ্যেই বাবা নিমাই রাজবংশীকে ডেকে নিয়ে এসছে। ঠাকুমা বলে উঠলেন, দেখো তো বাবা নিমাই, কি বুঝতেছ? শুনছো তো সব? এই সর্বনাশের একটা বিধান দাও বাবা, ছেলেটারে বাঁচাইতে হইবে যে। নিমাই রাজবংশী তখন প্রীতমের গা হাত পা পরীক্ষা করে দেখতে লাগলো। চোখের পাতা টেনে ধরে দেখতেই যেন শিউরে উঠল। বলল, ঠাকুমিয়া, মাসান ঠাকুর হল গিয়ে কালির বেটা, ওরে মতন রাগ, উয়াক নিয়ে ছেলে খেলা করলে করে ওয়া থাকি পায়, মাসুর দেওয়া খাবে। ওই খাওয়া শশা করি কত, তোরা করতিস কি ওটে গিয়া? মরতো 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 নিজের নাকে ডারে ওটা আরো লক্ষণ দেখা যাইবে। ওর নক্ত বমি নক্ত পেচ্ছাপ মরি না যায়। কথাগুলো বলতে বলতেই দেখি প্রীতম হঠাৎ কেঁপে ওঠে। তখনই ওর মুখ থেকে রক্ত বের হতে শুরু করে। নিমাই রাজবংশী বলে ওঠে, এই যে এলা দেখ, ওই কসুম না সে আরো খানিক লক্ষণ আসবে, উল্টাপাল্টা জিনিস খাওয়া চাইবে, কাঁচা মাছ উনানের ছাই এইগুলি, আর রাইতর যাইবে জলের বগল, মাসান ডাগিবে উয়াক জল ডুবিয়া মারির চাইবে। হে ভগবান, তুমি একটা কিছুর বিধান দাও নিমাই, তুমি একটা কিছুর বিধান দাও, ছেলেটারে বাঁচাও নিমাই, ছেলেটারে বাঁচাও। ঠাকুমিয়া, ওই সাওয়াক রাইতত নিজের হাতত মাসান ঠাকুরক ভোগ নিবেদন করিয়া উয়ের কাছে ক্ষমা চাওয়া খাবে, ফির মুখ ঝারণের মন্ত্র মারিয়া মাসানের ভর কাটা খাবে। এবার আমার ধৈর্যের বাঁধ ভাঙল। সঠিক চিকিৎসা না করে, ডাক্তার না ডেকে এসব বুজরুকিতে সময় নষ্ট করতে চাইছিলাম না। রেগে বললাম, এসব করার সময় এখন নয়, আমি ডাক্তারকে এক্ষুনি খবর দিচ্ছি। এসব চলতে থাকলে তো বড় একটা ক্ষতি হয়ে যাবে ওর। ওর বাবা মাকে তখন আমরা কি জবাব দেব? নিমাই কাকু, প্লিজ তুমি এখন এখান থেকে যাও। এই বলে ঘর থেকে বেরিয়ে ডাক্তার ডাকতে বেরিয়ে গেলাম। পেছনে দেখি নিমাই কাকু বলছে, ভুল করলু, ভুল করলু বেটা, মহা ভুল করলু। তখন সন্ধে, প্রীতম ঘুমোচ্ছে। ডাক্তার বেশ কিছুক্ষণ আগে ওকে দেখে গেছে, ওষুধ পড়েছে। পাশে বসে খানিকটা সুস্থ বোধ হচ্ছে ওকে। যাই হোক, রাতের খাওয়া দাওয়া সেরে ওর পাশে শুয়ে পড়লাম। হঠাৎ মাঝরাতে ঘুম ভাঙতেই দেখি পাশে প্রীতম নেই। আমার আমার মন জানে ও কোথায় যেতে পারে। এক মুহূর্ত সময় নষ্ট না করে ছুটলাম নদীর কাছে। ভয়ে আমার সারা শরীর আড়ষ্ট হয়ে উঠেছিল। মনে পড়ছিল নিমাই কাকুর কথাগুলো। দৌড়ে যখন নদীর ঘাটে এসে পৌঁছাই, দেখি প্রীতম ঘাটের একদম শেষ সিঁড়িটায় বসে জলের দিকে ঝুঁকে কি একটা খাচ্ছে। ভয়ে আমার হৃৎপিণ্ড বেরিয়ে যাওয়ার জোগাড়। ওকে বলে উঠি, প্রীতম, ওখানে কি করছিস? উঠে আয়, উঠে আয় বলছি। আমার আওয়াজ শুনে ও পেছনের মাঠ দিকে তাকায়। দেখি একটা জ্যান্ত শোল মাছ খাচ্ছে, আর ওর মুখ দিয়ে সেই মাছের টাটকা রক্ত বেয়ে পড়ছে। নদীর জল উত্তাল, ঘাট একদম পেছল। আমি আড়ষ্ট হয়ে গেলাম ভয়ে। প্রীতমের চোখ লাল। আমাকে দেখে হেসে বলল, আমি জানতাম তুই আসবি। যাক, যাওয়ার আগে শেষবারের মতো দেখা হয়ে গেল। আমায় ডাকছে রে, মাসান ডাকছে আমায়, আর আমার থাকার উপায় নেই রে। মাসান ডাকছে, মাসান ডাকছে আমায়। কথাগুলো বলতে বলতেই চোখের পলকেই নিজের শরীরটা ভাসিয়ে দিল
কাল জানি তার জলরাশিতে। আমি কিছু করে ওঠার আগেই একটা ছপ করে শব্দ হলো। চিৎকার করে উঠলাম, প্রীতম! চোখে আমার অন্ধকার নেমে এলো। আমি জ্ঞান হারালাম সেখানেই। বেশ কিছুদিন পর কালজানি ব্রিজের তলে আটকে থাকা প্রীতমের পচা গলা দেহটা পাওয়া গিয়েছিল। সেই ঘটনার পর সারা জীবন একটা অপরাধবোধ আমার পিছু ছাড়েনি যে আমি প্রীতমকে বাঁচাতে পারিনি। সেদিন কি সত্যি ঠাকুরমার কথা, নিমাই কাকুর কথা মেনে নিলে ভালো হতো? সত্যি কি মাসান টেনে নিয়ে গেছিল ওকে? এর উত্তর আজও অজানা, আজও অজানা। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করতেও ভুলবেন না। তাহলে আমরা আপনাদের জন্য নিয়ে আসা ভিডিওগুলোকে সঠিক সময়ে আপনাদের কাছে পৌঁছে দিতে পারব। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।